সো এখানে দেখেন আমরা শুরুতে যে কানেকশন বিটুইন আমরা গ্রেডিয়েন্ট ভেক্টর এখন চিনি, ওকে ফাইন। তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হইতেছে ডেরিভেটিভ কিভাবে ট্যানজেন্ট প্লেন, মানে ট্যানজেন্ট প্লেনের সাথে ডেরিভেটিভের যে সম্পর্কটা ওইটা। হুম এইখানে আপনি নর্মালি ওই জিওমেট্রিতে পড়ছেন নাকি, সেটা হলো যে একটা প্লেন ডিফাইন্ড হাউ। নো আইডিয়া। এমনি চিন্তা করেন যে আপনি একটা কিছুরে একটা লাইনের জন্য আপনার কি লাগে, ডটস। মানে ধরেন যে একটা স্ট্রেট লাইন দরকার, আপনি একটা স্ট্রেট লাইন আঁকবেন। হুম। একটা স্ট্রেট লাইনের জন্য আপনি কোন তথ্যগুলা জানা থাকলে একটা স্ট্রেট লাইন আঁকতে পারবেন? একটা কনস্ট্যান্ট থাকতে হবে জাস্ট। না না একটা পাই বা না 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 একটা কনস্ট্যান্ট না। একটা পয়েন্ট থাকলে কি আপনি স্ট্রেট লাইনটা আঁকতে পারবেন, বলবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি এই স্ট্রেট লাইনটাই হবে? না, আমার মিনিমাম দুইটা হ্যাঁ কোঅর্ডিনেট লাগবে। দুইটা পয়েন্ট লাগবে, তাই না? একদম। হুম একটা প্লেনের জন্য কি লাগে? দুইটা লাইন থাকলে দুইটা পয়েন্ট থাকলে কি আপনি বলতে পারবেন যে এটা একটা প্লেন? আপনি শিওরলি? না, তাহলে কি লাগে? এই জায়গার মধ্যে কমপক্ষে দুইটা প্লেনের কোঅর্ডিনেট লাগবে, এক্স না ওয়াই না জেড না খালি। 3 নন কোলিনিয়ার, মানে একই লাইনে নাই এমন তিনটা পয়েন্ট লাগবে আপনার। ওকে। এখন ওই যে কি জানি বলে, এটার একটা মানে আছে, আপনি দেখেন না আমাদের চেয়ার যদিও আপনার চারটা পায়া থাকে, চেয়ার মাঝে মাঝে তো খটখট করে, খটপট করে না, হ্যাঁ করে। লড়ে না? হ্যাঁ। কিন্তু আপনার যে মানে ক্যামেরাম্যানের যে ট্রাইপড গুলো আছে, হ্যাঁ। ট্রাইপড কি কখনো মানে নড়ে? ট্রাইপড না। কারণ আমাদের মেঝে হইতেছে একটা প্লেন, আচ্ছা কাজে ট্রাইপডের তিনটা পা সব সময় একটা প্লেনের মধ্যে দেওয়া যায়। আচ্ছা। এই কারণে ট্রাইপডের পা কখনো নড়ে না। কিন্তু আপনি যদি চেয়ারের পা নেন, তাহলে তিনটা পা একটা প্লেন দিয়ে গেলে চতুর্থ মাথাটা ওই সেম প্লেনে থাকার কোনো গ্যারান্টি নাই। এই কারণে চেয়ার নড়ে, কিন্তু যে তিন পায়ের যে টুল আছে কিংবা ট্রাইপড আছে ওগুলা কখনো নড়ে না। এই কারণে যে ভাত ঠিকা দেওয়ারই স্ট্যান্ড, এটাও দেখেন তিন পা। সবসময় তিন পা থাকে। আচ্ছা। হুম মানে যেই স্ট্যান্ড আপনি নড়াইতে চান না সেটা আপনি অলওয়েজ তিন পা, তাহলে ওটা যে কোনো জায়গায় বসবো। বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু চার পা হইলে আপনার মানে সমানে বসার কোনো গ্যারান্টি নেই। ওই 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 জন্য যে মাপ দেওয়া লাগে, যে তিনটা বসে 4 নাম্বারটা মাপ দেওয়া লাগে অথবা কাগজ ভরে, তাই না? হ্যাঁ বুঝতে পরীক্ষার পারছি। হলে। তো এটা হইতেছে এই জিওমেট্রিটার একটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো আপনার তিনটা পয়েন্ট লাগবে। এখন তিনটা পয়েন্ট দিয়ে সব সময় বাইর করাটা আসলে ভেজাল, কারণ দেখেন আপনার একটা প্লেনের ওই তিনটা পয়েন্ট নেওয়া মানে কি, আপনি ধরেন যে ax1 প্লাস by1 প্লাস cz1 ইকুয়াল টু d1, এরকম করে আপনার তিনটা ইকুয়েশন, সেই তিনটা ইকুয়েশন আবার সলভ করে এ বি সি ডি এর মান বের করা ভেজাল। হ্যাঁ। হুম তো ওই কাজটা কেউ করে না। আচ্ছা। আরেকটা চিন্তা করেন, স্ট্রেট লাইন আঁকার সময় হুম ধরেন আপনার এটা একটা লাইন, আপনার যদি বলে দেয় যে এটা একটা নির্দিষ্ট পয়েন্ট দেয়া যায় এবং এটা একটা নির্দিষ্ট রেখার সাথে লম্ব, তাহলে কি আপনি লাইনটা আঁকতে পারবেন না? একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যায় এবং সেটা লম্ব, অবশ্যই। হ্যাঁ অবশ্যই, জাস্ট একটা টান দিয়ে দিব, শেষ। হ্যাঁ টান দিয়ে দিবেন। এটারে আপনি যদি প্রকাশ করতে চান তাহলে বলবেন যে আচ্ছা এই 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 পয়েন্ট একটা নির্দিষ্ট রেখা দিয়ে দিছে, হ্যাঁ। ধরেন এটা বরাবর এই যে এই রেখাটা, হ্যাঁ। তাহলে এটার সাথে লম্ব হইতে পারে অনেকগুলি, এটা 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 এটা, তাই না? হ্যাঁ পারে। হ্যাঁ তার মধ্যে যদি একটা নির্দিষ্ট পয়েন্ট দেয়া যায়, ধরেন নির্দিষ্ট পয়েন্ট আছে এইখানে, তাহলে এই পয়েন্টের যে লম্বটা সেটাই হলো আপনার উদ্দিষ্ট রেখা। প্লেনের ক্ষেত্রেও একই হিসাব। সেটা হলো কি, প্লেনের ক্ষেত্রে যদি আপনার মানে একটা ভেক্টর দেওয়া মানে তো দুইটা পয়েন্ট দেওয়া, কারণ ভেক্টরের আগা আছে মানে দুইটা আছে, ঠিক আছে? কাজেই আপনার যদি বলে দেয় যে
একটা প্লেন যাবে আপনার এই দুইটা পয়েন্ট দিয়া এই যে এবং A1 A2 নাকি? হ্যাঁ A1 না A1 A2 না A1 A2 তো কোঅর্ডিনেট এটা না। হুম ধরেন যে এটা হলো আপনার X1 Y1 Z1 হুম আর এটা হলো X2 Y2 Z2 Z2। হুম, তাহলে এদের ভেক্টরটা কি? X2 মাইনাস X1। আচ্ছা দাঁড়ান, এটা তো হয়ে গেল। না ভেক্টর না, এটা ডিফারেন্ট ডিসটেন্স না? ডিফারেন্সটাই তো এই দুইটা পয়েন্ট দিয়ে যাওয়া ভেক্টর না? আচ্ছা কমা Z2 মাইনাস Z1, এটা একটা এটা হলো তাদের মধ্য দিয়ে যাওয়া, মানে এই রেখাটার ভেক্টর রূপ। হ্যাঁ হুম, হ্যাঁ তাইলে আমরা যদি বলি যে আচ্ছা এই রেখাটার ভেক্টর রূপ আছে, এখন আমরা যদি একটা লম্ব নির্দিষ্ট করে দেই যে প্লেনটা তাহলে এই লাইনের মধ্যে যে কোনো ভাবে ঘুরতে পারে, হ্যাঁ কিন্তু আমরা যদি একটা লম্ব নির্দিষ্ট করে দেই তাহলে প্লেনটা নির্দিষ্ট হয়ে গেল না? হ্যাঁ সেটা কেমনে? তাইলে লম্বটা যদি হয় এন, তাহলে এন ডট ভি ইজ ইকুয়াল টু 0, আচ্ছা কারণ দুইটা লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট 0। হ্যাঁ ওই যে তোমার এই হিসাবে পারপেন্ডিকুলার হিসাবে। হ্যাঁ, আচ্ছা এইখানে হইলো আপনার এই থিওরিটাই কাজ করছে। হুম, সেটা হইলো কি, দেখেন এখানে আমার একটা ভেক্টর হলো ভি আর একটা ভেক্টর হলো এন, তাই না? তাহলে দেখেন আমি যদি বলি যে প্লেনটা পাস করে এই এই পয়েন্ট দিয়া হুম, আরেকটা যে কোনো আরবিট্রারি পয়েন্ট, আরবিট্রারি পয়েন্ট মানে কি, যে প্লেনের ইন জেনারেল অন্য যে কোনো একটা পয়েন্ট যেটা আমরা জানি না, আননোন পয়েন্ট, আচ্ছা X1 X2 X3, হুম, তাহলে তাদের ভেক্টরটা কি? x1 minus y1 a1 গুড, কমা তারপর x2 minus a2 X2 - A2, কমা x3 minus ফাংশন a1 এফ অফ, a2। হ্যাঁ A1 A2, তাই না? হ্যাঁ এখন আপনি এটা চিন্তা করেন যে তাদের সাথে আমার একটা লম্ব নেওয়া লাগবে। আচ্ছা হুম, এই লম্বটা আমরা পাই হইলো এইখান থেকে। লম্বটা হইতেছে আপনার এন, এন হইতেছে আপনার, আমি আর ওই যে ব্র্যাকেট A1 A2 লিখলাম না, ডেল এফ ডেল X1 ডেল এফ ডেল X2। এখন দেখেন X3 ইকুয়াল টু এফ না আসলে, ডেল এফ ডেল মানে থার্ড যে ভেরিয়েবল ওটা এফ দিয়ে প্রকাশ করে না? হুম হুম তাহলে ওইটা কত হবে? ওয়ান না? নিজের সাথে নিজের ডেরিভেটিভ তো ওয়ান, হ্যাঁ 1। তাহলে ওইটা পার্শিয়াল ডেরিভেটিভ ওয়ান। আচ্ছা এখন আপনি যদি এন দাঁড়াও, ডট, এটা আমি এটা একটু লিখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এটা লেখা থাকবে, কোশ্চেন টু। আপনি একটু লাস্ট লাইনটা শুনেন তারপরে লেখেন। আচ্ছা এন ডট ভি যদি আপনি 0 নেন, হ্যাঁ তারপরে প্রয়োজনীয় সাইড চেঞ্জ করেন, হুম তাহলে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। n dot v আচ্ছা ডেল এফ ডিভাইডেড বাই ডেল x1। হ্যাঁ, আচ্ছা এখানে তো A1 A2 আছে, এই যে A1 A2 আছে না? এটা লিখে আমার n টা, আর a1 a2 আর কি x1 minus a1 এইটা লিখে আমার v টা। হ্যাঁ, তাহলে দেখেন এই যে ক্লিয়ার প্রথমে ক্লিয়ার এটার সাথে এটা নিলে আমি পাই এটা, বুঝতে পারছি। বুঝছেন? এখন লেখেন এটা v ডেল এফ x1 আচ্ছা হ্যাঁ বলো।
ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইটা হইতেছে আপনার প্লেনের ইকুয়েশন। ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে এই জিনিসটা হলো পারপেন্ডিকুলার, এইটাই আপনার এইখানে লেখছে যে এই ভেক্টর গুলা হুম। আপনার প্লেনের সাথে প্যারালাল। আচ্ছা, 10 আবার 01 কোনটা? এই ভেক্টর মানে এটা হইতেছে আপনার x11, কোনটা? ও del x1। হুম, আচ্ছা। এটা কেন ট্যানজেন্ট প্লেনের সাথে প্যারালাল? কারণ আমরা তো জানি যে ডেরিভেটিভটা ট্যানজেন্ট এক্সপ্রেস করে, হ্যাঁ, এটা আমরা জানি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন এটা থার্ড ইসের ট্যানজেন্ট বরাবর এই ডেরিভেটিভটা যায়, আর x2 যায় হইলো আপনার x2 যায় ট্যানজেন্ট বরাবর, সেটা আরেক দিকে, এবং এই দুইটা পরস্পর আপনার এরকম থাকে তো। হুম, তাহলে দেখেন এদের প্রত্যেকের সাথেই এই ভেক্টরটা একটা লম্ব। আচ্ছা। আপনি যদি ডট প্রোডাক্ট নেন তাইলে বুঝবেন, মানে পাবেন আর কি। আর ডেল যে 10 হয়েছে, এটা আমার ওই যে পার্শিয়াল ডেরিভেটিভ হিসাবে, যে del না, x ডিভাইডেড বাই del x ইকুয়ালস 1 ওই হ্যাঁ, হিসাবে। এটা হলো আপনার পুরাটার পার্শিয়াল ডেরিভেটিভ, এটা হলো পার্শিয়াল উইথ x1। এটা হলো আপনার কত, এই আপনার মেইন ভেক্টর হলো x1, x2 আর এফ অফ x1 x2, তাই না? হ্যাঁ, এটার আপনি পার্শিয়াল ডেরিভেটিভ নেন, তাহলে প্রথমে পাবেন এটা, আর উইথ x2 এটা হলো আপনি পাবেন এটা। ওকে, বুঝতে পারছি, ক্লিয়ার। মানে এগুলো হলো আপনার অরিজিনাল গ্রাফের ভেক্টর। আচ্ছা, নরমাল ভেক্টর এইটা কেন নরমাল? নর্মাল মানে পারপেন্ডিকুলার। ও, নরমাল মানে পারপেন্ডিকুলার। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, নর্মাল মানে পারপেন্ডিকুলার অলওয়েজ, এখন থেকে নর্মাল মানে পারপেন্ডিকুলার। ওকে, ফাইন। del f ডিভাইডেড বাই del x1 1 2 x2, এই মাইনাস 1টা আসছিল কি আমার ওই যে আগের n এর যে ভেরিয়েবল 1 ওইটার থেকে, তাই না? কোনটা? মাইনাসটা আসছে কেন? -1। এটা হলো যে নর্মাল বানাইতে দেখেন হিসাব করে যাতে জিরো হয় ডট প্রোডাক্ট নিলে। আচ্ছা, নেন, এটার প্রথমটার সাথে ডট প্রোডাক্ট নেন, তাহলে 1 ওয়ান 0 জিরো আর মাইনাস এটা, মাইনাস থিটা। তার মানে আলটিমেটলি জিরো। এক্সাক্ট। দেখেন এখানে মানে নর্মাল জিনিসটা হলো আপনার কাজ করে আসলে এমনি, এটা আপনার ঠিক পারপেন্ডিকুলার বললেও জিনিসটার মাহাত্ম্য বোঝা যায় না। হ্যাঁ, জিনিসটার মাহাত্ম্য হলো আপনার এরকম। কই গেল, আরে মাউস পাই না মাঝে মাঝে। ধরেন আপনার এটা হলো একটা গ্রাফ, ঠিক আছে? তাহলে ট্যানজেন্ট গুলা তো আপনার আর আমি আঁকতে পারি এখন। ট্যানজেন্ট গুলা আপনার এইরকম না, এইরকম, এইরকম, এইরকম। এরকম এরকম। আর নর্মাল হইতেছে এটার উপরে যেটা দাঁড়া করানো, হুম, এইরকম, এইরকম, এইরকম। বুঝছেন? মানে সোজা কথায় আপনার ওই সারফেসের ওই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট প্লেন নেন বা এমনি একটা ট্যানজেন্ট নেন, তার উপরে যে লম্ব হয়ে দাঁড়া থাকবে সেটা হলো নর্মাল। মানে আমরা ধরেন যে সার্কাসের মধ্যে বলের উপরে সোজা হয়ে দাঁড়ায় থাকতে হলে যা করা লাগবে ওইটা একটা নর্মাল, ওই ওই পজিশনটা হলো নর্মাল পজিশন। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, কত কিছু যে রে ভাই, আর ভালো লাগে না। এই তো আসছে মাত্র নন আচ্ছা, ডিফারেন্স। নন ডিফারেন্সিয়াল ফাংশন উইথ গ্রেডিয়েন্ট, এটা হলো আপনার যদিও ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, তারপরেও আপনার এইখানে মানে কি জানি বলে কন্টিনিউয়াস নাও হইতে পারে, আপনার ওই মূল নিয়মে কইরা দেখতে হবে। কি বুঝলাম না, একটু আরেকবার কও, বাংলা ভাষায় লিখেন। If all m partial derivatives of f exist at a, then f is continuous or differentiability. Do not trust this 328. ইট ইজ নট ট্রু বলা আছে। হ্যাঁ, এটা সত্য না।
হ্যাঁ মানে সব সময় এক্সিস্ট করার ব্যাপারটা সত্য না। আচ্ছা okay, তার মানে আপনার এটার মেইন মেসেজ হইলো মূল নিয়ম চেক করতেই হবে। অর্থাৎ m partial all m partial derivative of f at x equals a তে এক্সিস্ট করলেও ওইটা কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল নাও হইতে পারে ওই হুম পয়েন্টে, তাই তো? হ্যাঁ ওকে, একটা মিনিট, এটা একটু বাংলা কথা লিখি। অল m partial derivative of f at x equals a exist করলেও তা কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। মূল নিয়ম এদিকে সবসময় চেক করে নিতে হবে, সবসময় চেক করে নিতে হবে। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এই লিমিট ফাংশন কন্টিনিউটি চেকের জন্য কোনো ভালো বই আছে যে এগুলি দিয়ে খুব দ্রুত এই কয়েকটা ক্রাইটেরিয়া দিলে আমি ম্যাথস পুরো দ্রুত বাড়ি করে ফেললাম? না মানে ভালো বই বলতে আর কি ওই এই কয়টা ক্রাইটেরিয়া দিলে এরকম কোনো শর্টকাট বলতে কিছু নাই এখানে। আল্লাহ, কেন? মূল নিয়মটাই হইলো আসল। আমার তো মানে মনে হচ্ছে ম্যাথ এজ এ সাবজেক্ট, আমার তো মনে হচ্ছে যে তোমরা ফিলোসফি পড়ছো ম্যাথে, তাই না? হ্যাঁ ম্যাথ তো ফিলোসফি। আপনার কিছু আছে যেমন ধরেন যে কিছু কমন ফাংশন আছে, তারপরে কিছু থিওরেম আছে যেমন ধরেন যে পলিনোমিয়াল, যেটা একটু আগে বললাম পলিনোমিয়াল সবসময় কন্টিনিউয়াস হয়, হুম, সবসময় ডিফারেন্সিয়েবল হয়। আচ্ছা ঠিক আছে, ফাইন। তারপরে পলিনোমিয়াল এরা হয়, তারপরে রেশনাল ফাংশন রেশিও এক্সেপ্ট হোয়ার ডিনোমিনেটর জিরো। রেশিও মানে হইতেছে আপনার রেশনাল ফাংশন আর কি। আচ্ছা রেশনাল রেশনাল ফাংশন হইতেছে এটা একটা ইম্পর্টেন্ট ডিনোমিনেটর জিরো। তাহলে দেখেন এই ফাংশনটার ক্ষেত্রে যেমন ধরেন এটা ডিনোমিনেটর কোন পয়েন্টে জিরো, শুধু জিরো জিরোতে না, হ্যাঁ এছাড়া বাকি সব পয়েন্টে আপনি চোখ বন্ধ করে কন্টিনিউয়াস বলতে পারেন, হ্যাঁ, খালি এইখানেই বলতে পারেন না। ফাংশন ডিনোমিনেটরে জিরো, হ্যাঁ রেশনাল ফাংশন ডিনোমিনেটরে জিরো বাদ দিলে এটা সবসময় তোমার কন্টিনিউয়াস। হ্যাঁ রেশনাল ফাংশনে ডিনোমিনেটর তারপরে দুইটা কন্টিনিউয়াস ফাংশনের গুণফল, তারপরে যোগফল, এরাও কন্টিনিউয়াস হয়। কেন হয় এটা রিজন বলতে পারবেন? যোগফল, গুণফল আর যোগফল কেন আপনার কন্টিনিউয়াস হয় আন্দাজ কারণ করেন? ডিপেন্ডেন্ট না। এক সেকেন্ড একটা মেসেজ আসছে। ডিপেন্ডেন্ট না এই জন্য। না 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 ভাই, কারণ এরা হইতেছে একটা ভেক্টর স্পেস। আচ্ছা তো আপনি তো মানে কি জানি বলে ওটার নাম কি, ভেক্টর স্পেস যেহেতু, ভেক্টর স্পেস তো গুণফল আর যোগফলের ক্ষেত্রে মানে ক্লোজড হয় তাই না, হুম, হুম, মানে দুইটা ভেক্টর গুণফল বা ভেক্টর হয়, যোগফল ওই জায়গার মধ্যে ক্লোজ এই থাকে। কারণে আপনার এই জিনিসটা আর কি কাজ করে। আচ্ছা ওকে, তাও মানে দুই একটাই থাকে কিন্তু আর যাই হোক, মূল কথা হইতেছে যে আপনার সোজা কথা এইগুলা এই কারণে ওই যে পলিনোমিয়ালে কনভার্ট করার ব্যাপারটা যেটা, আচ্ছা তো একটা দুইটা পয়েন্টে আপনার ডিফারেন্সিয়েবল না হইতে পারে, ওই পয়েন্ট গুলাই মেইনলি চেক করা লাগে, যেমন এই যে এইখানে হলো জিরো জিরো, বাকি হুম, পয়েন্ট গুলা নিয়ে কিন্তু কোনো কথা নাই। আচ্ছা এই পয়েন্টার তো আসলে বেসিক্যালি দুইটা পার্ট,
যেমন এক্স ওয়াই যখন 0 থাকে তখন সেটা 0, আবার এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? না, এক্স ওয়াই জিরো থাকলে ওইটা নিয়ে কোনো কথা নেই, এটা তো তখন মানে বুঝি নাই কি বললেন। এই ফাংশনটা বেসিক্যালি দুইটা পার্টে বিভক্ত, তাই না? যখন একটা পার্ট 0 আর আরেকটা পার্টের জন্য একটা গ্রাফ বা সামথিং হবে কিছু। না না না, দুইটা পার্ট হবে কেন? ওভারঅল আপনার এটা তো একটা দুইটা ভেরিয়েবলের ফাংশন না, হ্যাঁ, দুইটা পার্ট হবে কেন? পার্ট দুইটা, একটা 0, যদি 0 0 থাকে তাহলে ফাংশনটা 0, আর হ্যাঁ যদি হ্যাঁ 0 হ্যাঁ, 0 না হয়। এটা হলো আর কি জোর করে বানাইছে। আচ্ছা হ্যাঁ, এখন আমরা তো জানি না যে এই পয়েন্টে লিমিটটা কেমন, লিমিটটা জানলে তো আমরা কন্টিনিউয়াস বলতে পারবো। আচ্ছা হুম, এখন এটার লিমিট কি আসলেই মানে সমান নাকি, ওইটা হলো আপনার ওই যে ওই মূল নিয়ম কইরা দেখা লাগবে। আচ্ছা, ওকে। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে দেখেন এখানে কি বলছে যে কন্টিনিউয়াস হইলে আমরা এটা লিখি, আচ্ছা এটা নিয়েও কোনো সমস্যা নাই। এই যে সি। যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে। আচ্ছা, হুম, যদি ডিফারেন্সিয়েবল হয় তাইলে কন্টিনিউয়াস। তাইলে কন্টিনিউয়াস, তাইলে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে। মানে ডিফারেন্সিয়েবল হইলে পার্শিয়াল ডেরিভেটিভও থাকবে, আপনার ইয়াও হবে। এখন পার্শিয়াল ডেরিভেটিভ মানে একটু আগে যেটা লেখছে, যা হ্যাঁ, লেখছে তারই সামারি আর কি, তাই সোজা আর কি কথা সামারি করতে বুঝতে পারছি। হুম, তাহলে এখন ডিফারেন্সিয়েবল দেখবেন কেমনে? আচ্ছা, যদি একটা পয়েন্টের আশেপাশের নেইবারহুডে হুম, সকল পার্শিয়াল ডেরিভেটিভ মানে একটা পয়েন্ট দেখলে হবে না, ওই পয়েন্টের আশেপাশে সকল পয়েন্টে আচ্ছা, যদি পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং কন্টিনিউয়াস হয়, আচ্ছা। তাইলেই ডিফারেন্সিয়েবল বলতে পারবেন। তার মানে ওই যে ডিফারেন্সিয়েবলটা বেসিক্যালি ওই যে ওর সংজ্ঞা থেকেই করে, যদি একটা পয়েন্টের আশেপাশে সকল বিন্দুতে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হয় এবং সকল বিন্দুতে তার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলেই ওই ফাংশনটারে ডিফারেন্সিয়েবল বলছি আমরা। হ্যাঁ, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলতে ওই পারবেন। পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ওকে ফাইন। আশেপাশে সব পয়েন্টে যদি ফাংশন কন্টিনিউয়াস হয় এবং তার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে ওই পয়েন্টে ওই ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখো সাফিসিয়েন্ট কন্ডিশন। ওকে, নেসেসারি না, সাফিসিয়েন্ট। এটা দেখো সাফিসিয়েন্ট কন্ডিশন। এখন যদি ডিএফ ডিফারেন্সিয়াল, কয়টা আমাদের যে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ডিএফ। হ্যাঁ এটাই, তাইলে এখন আসেন আর এম থেকে আর এন। তার মানে হলো আচ্ছা, এতক্ষণ আমরা ফার্স্টে দেখলাম যে সিঙ্গেল টু সিঙ্গেল, আর ওয়ান টু আর ওয়ান, হ্যাঁ এই যে রিয়েল লাইন। হ্যাঁ, এখন আমরা আর এম টু আর ওয়ান দেখলাম, আচ্ছা। তাহলে আর এম টু আর এন এ কি হবে? হ্যাঁ, বুঝতে পারছি। আন্দাজ করেন। আন্তাজ বলতে কি আন্তাজ? সেদিন আমরা হ্যাঁ, আর এম টু আর ওয়ান এর কিছু বৈশিষ্ট্য থেকে আর এম টু আর এন ডাইরেক্ট বের করছি না?
কত করতেছেন? 6 এই যে সিকোয়েন্সের জায়গা দিচ্ছি। এই যে এই লাইনটা পড়েন, এই লাইনটা আপনার মনে আছে নাকি? এইটা এই লাইনটা if হুম। sequence of vector rm converges if all m sequence of its component converge to r1 একটা নির্দিষ্ট বিন্দুতে সে যদি কনভার্জ করে তাহলে সেটা m সিকোয়েন্সের জন্য সত্যি হয়, তাই না? ওইটাই তো। না, মানে প্রতিটা কম্পোনেন্ট যদি আলাদা আলাদা ভাবে কনভার্জ করে কনভার্জ করে তাহলে পুরাটাই হলো আপনার কনভার্জেন্ট। এই যে এখানে যেমন প্রতিটা কম্পোনেন্ট আলাদা আলাদা কনভার্জ আলাদা করলে আলাদা করে পুরাটাই। কনভার্জ করতেছে, সেটা লিগে আমার ওই r1 একটা নির্দিষ্ট সিঙ্গেল পয়েন্টে কনভার্জ করে। না না না, আর ওয়ান তো আপনার সিঙ্গেল কম্পোনেন্ট গুলি, হ্যাঁ মানে সিঙ্গেল ভ্যালুড সিকোয়েন্স গুলি যে যদি কনভার্জ করে তাহলে আপনার পুরো আরএমটাই কনভার্জ করবে। কনভার্জ করবে। ঠিক আছে, আচ্ছা এখানেও একই হিসাব। ডেরিভেটিভ অফ এফ মানে কি, আপনার এম থেকে এন পর্যন্ত অনেকগুলি ডেরিভেটিভ না, হ্যাঁ তাহলে আপনি এটা বলতে পারেন না যে এন সংখ্যক ডেরিভেটিভ আছে প্রতিটা যে আর ওয়ানে যায়। হুম কম্পোনেন্ট বলতে পারেন না, এন সংখ্যক কম্পোনেন্ট, হ্যাঁ বলতে পারি। তারা প্রত্যেকে যদি আলাদা করে ডিফারেন্সিয়েবল হয় হুম তাইলে আমরা পুরাটারে ডিফারেন্সিয়েবল বলতে পারি। ডিফারেন্সিয়েবল বলতে পারি। আর এন এর প্রত্যেকটা কম্পোনেন্ট যদি ডিফারেন্সিয়েবল হয় মানে তাহলে সোজা কথায় হইলো যে আপনার এটার তো একটা কম্পোনেন্ট ফাংশন আছে। হুম হ্যাঁ, আর এম টু আর এন মানে আর এন, হুম এটা হইতেছে আপনার এন সংখ্যক আর এম টু আর ওয়ান, হ্যাঁ তাই না? হুম তাইলে এইখানের প্রত্যেকে যদি আপনার ডিফারেন্সিয়েবল হয়, যে এই এন সংখ্যকের সবাই যদি আপনার ডিফারেন্সিয়েবল হয় তাহলে এই পুরাটার আমরা ডিফারেন্সিয়েবল বলতে পারবো না। এন সংখ্যক আর ওয়ান এর সবাই যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে পুরোটাই ডিফারেন্সিয়েবল। এটা কিন্তু নিচের লেখাতে আমরা যাই না, এটা হলো আমরা ধারণা করতেছি। হ্যাঁ তারপরে জ্যাকোবিয়ানটার কথা চিন্তা করেন, আপনার নরমাল জ্যাকোবিয়ানটা কি ছিল? ডিএফ সমান ছিল আপনার ডেল এফ ডেল এক্স ওয়ান ডেল এফ ডেল এক্স টু ডট 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 ডেল এফ ডেল এক্স এম, তাই না? হুম হুম হিসাবটা বুঝতেছেন তো? হ্যাঁ হ্যাঁ ভাই পুরোপুরি তাহলে এখন বুঝতেছি। কম্পোনেন্ট গুলা, হুম যে লেট কম্পোনেন্টস আর এফআই আচ্ছা ধরলাম, নিচে কি দিছে আমরা জানি না। ওকে তাইলে আমরা মানে ব্যাপারটা হলো যে এফ বড় হাতের এফ ধরলাম, এফ হইতেছে আপনার আর এম টু আর এন। আচ্ছা তাইলে ডিএফ কমন সেন্স কি বলে, কমন সেন্সে আসি। ডেল এফ এক্স ওয়ান, সরি ডেল এফ ওয়ান, ডেল এফ ওয়ান এক্স টু ডট 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 ডেল এফ ওয়ান ডেল এক্স এম, এম সংখ্যক না? হ্যাঁ হুম, তারপরে এন হলো এফ টু এক্স ওয়ান ডট 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 এফ আছে কয়টা? এফ আছে হলো কি আমার আর এমটা এম সংখ্যক। এন সংখ্যক, ভেরি গুড। তাহলে আমি এখানে লিখতে পারি ডেল এফ এন ডেল এক্স ওয়ান, এটা এফ টু এক্স টু, এটা হলো আপনার ডেল এফ টু ডেল এক্স এম, আর ফাইনালি এদিকে হইতেছে
ডেল এফ এন ডেল এক্স টু, আর এদিকে হইতেছে ডেল এফ এন ডেল এক্স এম। এরকমই আসার কথা না যদি আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করি? হ্যাঁ। আচ্ছা তাহলে ম্যাট্রিক্সটা আমার কি দাঁড়াইতেছে? ম্যাট্রিক্সটা তো আমার দাঁড়াইতেছে এন বাই এম, তাই না? দেই তো কি দাঁড়াইতেছে, এন বাই এম দাঁড়াইতেছে ভাই। হ্যাঁ, ওই যে আর এম আর এন এর উল্টাটা আর কি, হ্যাঁ, ওই যে আগের বার যেটা দেখছিলাম আমরা। এরবার যেটা বললাম আর কি। তাহলে দেখেন এন বাই এম ম্যাট্রিক্স দাঁড়াইতেছে, তাইলে এটা কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হইতেছে না? হ্যাঁ হ্যাঁ। তার মানে ডেরিভেটিভ ইজ এ, কই গেল গা ধরো বেটা। ও আচ্ছা, এদিকে এটার জন্য এরকম হইতেছে, ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন বলেন, ডেরিভেটিভ লিনিয়ার ট্রান্সফরমেশন। হ্যাঁ এখন বলেন এইটাই কি আপনার গ্রেডিয়েন্টটা হবে? না, ট্রান্সপোজটা। ভেরি গুড, তাহলে ট্রান্সপোজটাই হবে আমাদের গ্রেডিয়েন্ট। হ্যাঁ। এটাই সামনে বলা আছে, এই যে দেখেন। ঠিক আছে, বুঝতে পারছি। বুঝছেন? ও আচ্ছা, এই এক লাইনই বলা আছে। আচ্ছা যাই হোক, এটা হলো আপনার ডেরিভেটিভটা। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলা নাই সেটা হইতেছে যে ডেরিভেটিভ ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। ট্রান্সফর্ম, কি হলো? তুমি কি মাউস দিয়ে লিখতেছি বুঝি নাকি? না মাউস না, আমি বুঝছি কি হয়েছে। আমার এই যে টাচপ্যাড, তো টাচপ্যাড একটু গরমিল হয়েছে। ট্রান্সফর্ম ফ্রম আর এন, এন থেকে এম এ যায় না, হ্যাঁ। টু আর এম। আচ্ছা কিছু একটা হইব আর কি, এই দুটোর মধ্যে একটা। ডেরিভেটিভ ইজ এ লিনিয়ার ট্রান্স, আচ্ছা আর এম এম টু আর এন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম টু এন, কারণ এটা তো আপনার এন বাই এম ম্যাট্রিক্স। হ্যাঁ। হ্যাঁ এম বাই এন, না না না, এন বাই এম ম্যাট্রিক্স এটা। এন বাই এম। হ্যাঁ। এই তাহলে তো এটা আর এম টু আর এন এ যাবো। হ্যাঁ ঠিক আছে। এখন হলো আপনার চেইন রুল। ভাই এগুলি পারি কিন্তু থিওরি আমি কিচ্ছু পারি না, সমস্যা এটা। আই নো দ্য অ্যাপ্লিকেশন কেমনে কি করে না তাহলে করে। দেখেন আপনারে কই, চেইন রুল হইতেছে দুইটা ফাংশনের কম্পোজিশনের ব্যাপার। আচ্ছা। হুম, তাহলে একটা ফাংশন ধরেন, একটা ফাংশন ধরেন আপনার আর এম টু আর এন, এটা হলো আপনার এফ ওয়ান, আর এফ টু হইতেছে আর এন, যেহেতু প্রথমটা আর এনে গেছে, হুম। টু আর কি দিমু, কে নাকি? আর কে দেই, হ্যাঁ। হুম, তাইলে এফ ওয়ান কম্পোজিশন এফ টু আর এম টু আর কি? আর কে। তাহলে এটার জন্য আমার একটা এন বাই এম ম্যাট্রিক্স আছে না? এইটার জন্য আমার একটা এন ইন্টু এম ম্যাট্রিক্স আছে না? হ্যাঁ অ্যানিমেন্ট আছে। এটার জন্য আমার একটা কে ইন্টু এন ম্যাট্রিক্স আছে না? হ্যাঁ। এটার জন্য আমার লাগবে কি
কে ইন্টু এম ম্যাট্রিক্স লাগবে, সরি ম্যাট্রিক্স লাগবে না? হ্যাঁ তাইলে জ্যাকোবিয়ান অফ f1 অফ f2 is equal to জ্যাকোবিয়ান অফ f2 into f1। এখন আপনি বলতে পারেন উল্টাইলো কে? হ্যাঁ, এটা লিখে আমার n বাই m ম্যাট্রিক্স, এটা লিখে আমার k বাই n ম্যাট্রিক্স, আর এটা লিখে আমার k বাই m ম্যাট্রিক্স বাই n ইনটু n ইনটু n, k বাই n। আচ্ছা, জ্যাকোবিয়ান f1 অফ f2, জ্যাকোবিয়ান f2 ইনটু, আচ্ছা জ্যাকোবিয়ান f2 ইনটু জ্যাকোবিয়ান f1, এটা কোন জায়গা থেকে পাইলাম? দেন ডাইমেনশন মিলানের লেগা। আচ্ছা এখন আপনি বলতে পারেন যে তাহলে উল্টাইলো কে লেগা, মানে আমি তো উল্টাতে চাই নাই, হ্যাঁ তাই না? দেখেন ডেরিভেটিভ কি, জ্যাকোবিয়ানের ট্রান্সপোজ না? হ্যাঁ, তাহলে আপনার ডেরিভেটিভ মানে লিখে গ্রেডিয়েন্ট আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এবি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ না? হ্যাঁ যে আপনার এই যে জ্যাকোবিয়ানের ক্ষেত্রে নিতে গেলে এরকম উল্টা যাবে, আবার আপনি যখন ডেরিভেটিভের ক্ষেত্রে নিবেন তখন সোজাটা নিতে পারবেন। মানে আপাতত খালি এটা মনে আচ্ছা মানে ই হ্যাঁ, করেন যে হিসাবের জন্য যে জ্যাকোবিয়ান কম্পোজিশনের জ্যাকোবিয়ানের ক্ষেত্রে উল্টায় যায়, এইটাই হলো আপনার চেইন রুল। ওকে আচ্ছা, কম্পোজিশনের, কারণ চেইন রুল তো যে কম্পোজিশন নিয়ে কাজ করে, যে আপনার মনে আছে এফ প্রাইম অফ জি এক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যাকোবিয়ান উল্টা হয়ে যাবে। উল্টা লিখে রাখেন তাইলে চোখে পড়বো যে উল্টা। তারপর ওই যে ওরাও লিখে রাখছে এটা। এখানে তাই করছে। এখানে দেখেন এখানে একটা কাহিনী করছে, সেটা হলো যে জি অফ এফ এ নিচে হুম ডেরিভেটিভটা যে জ্যাকোবিয়ানের উল্টা না, হুম, ওই হিসাবে আপনার এই চেঞ্জটা করছে। আচ্ছা আগে কি উল্টা নিছে নাকি? এফ ওয়ান এক্স ওয়ান এফ এন এক্স ওয়ান, না ঠিকই তো আছে। কি কোনো সমস্যা? কোনো প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম? না 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 ঠিক আছে। এখানে ডি দ্বারা ওরা ডিফাইন করছে এই হিসাবে না, ডেরিভেটিভ অর জ্যাকোবিয়ান এন ইনটু এম অগত হিসাবে এটা স্যাররে বললেন তো, হিসাবে, যে দেখেন এখানে যে ডিজি নিবেন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে, এই যে ডিজি ডারে আগে গুণ করছে জি জি আছে। অফ এফ না? ও হ্যাঁ আচ্ছা, আমি এখানে ভুল করছি একটা ভাই। কম্পোজিশন নেওয়ার সময় দাঁড়ান হিসাবটা মিলাই, কম্পোজিশনের নেওয়ার সময় জি অফ এফ, হুম, আচ্ছা এখানে জি অফ এফ হবে নাকি, এখানে মনে হয় এফ অফ জি হবে ভাই, স্যার একটু বললেন তো। কারণ দেখেন ও আচ্ছা জি অফ এফ ই তো,
ওকে হয় যে আরএম থেকে আরএনএ আগে যাইবো, তারপরে আরএন থেকে আরএস এ যাইবো। আর আমার এদিকে কি নিছি? ও হ্যাঁ ভাই, বুঝছি। আমি এই যে এখানে F1 নিছি না, হুম আমার এখানে F2 F1 হবে। আমি ভুল করছি। উল্টায় না, জ্যাকোবিয়ানের ক্ষেত্রে ঠিক থাকে ভাই, ওই যে অন্যটার ক্ষেত্রে উল্টা। ওকে কারণ দেখেন, আগে তো F1 নিব আমরা, যেটা হ্যাঁ আগে নিব ওটা ডাইনে থাকে না হ্যাঁ কম্পোজিশনের ক্ষেত্রে। আমি এটা ভুল করছি। তাহলে আগে তো F1 নিব, F1 এর যে ভ্যালুটা পাবো সেটা F2 তে ইনপুট দিব, আচ্ছা কম্পোজিশনের ক্ষেত্রে যেটা আগে নিব সেটা আমি থাকি সেটা ডাইনে থাকে। হ্যাঁ, ওকে একটা মিনিট করে নিই কম্পোজিশনের ক্ষেত্রে যেটা আগে নিব সেটা ডানে থাকে ফাইন ওকে তাহলে চেইন রুল হইতেছে জাস্ট আপনার ম্যাট্রিক্স দুইটা গুণ করে দেওয়া হুম জ্যাকোবিয়ান নেওয়ার ক্ষেত্রে, আর কিছুই না। আচ্ছা এরপরে আসেন হইলো ডিফারেন্সিয়েটিং অ্যালং এ কার্ভ। কি সাইজ বানান তারপর বলো সেটা হইতেছে যে একটা কার্ভে যদি আপনি প্যারামিটারাইজেশন করেন, তাহলে যে কম্পোজিশন ফাংশন পাইবেন না? হ্যাঁ হুম, এই যে কম্পোনেন্ট, কোনটার কথা বলছিস এই যে R1 RM, R1 to RM is a curve in RM। আচ্ছা হুম, তো এটা আপনি কম্পোজিশন ফাংশন পাবেন না? যে নাকি আরো কোনো বেটার ভিউ আছে? ফুল স্ক্রিন, ও অস্তিত্ব, এটা তো খেয়ালই করি নাই। হুম এখন কি স্ক্রিনটা একটু বড় হয়েছে না ভাই? ও ঠিক আছে তারপর হুম, তারপর তাইলে আপনি খেয়াল করেন যে কি জানি বলে, ওটার নাম কি, ওই প্রতিটা কম্পোনেন্টে যদি আপনি ওই নেন, কি জানি বলে, ডেরিভেটিভ নেন, হুম তাইলে এই যে ট্রান্সপোজটা পাবেন, আচ্ছা এটা লিখে সরি ট্রান্সপোর্ট ট্যানজেন্টটা পাবেন, ট্যানজেন্ট ট্যানজেন্টটা পাবেন। ভেক্টর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার ইসের ক্ষেত্রে, যেমন ধরেন আপনার ফাংশনটা দেওয়া আছে এরকম যে এক্স এক্স অফ টি ইজ ইকুয়াল টু সাইন টি হুম কস টি টি স্কোয়ার, ঠিক আছে? হুম তাহলে ডিএক্স সমান হইতেছে আপনার কস টি মাইনাস সাইন টি টু টি। জাস্ট সিম্পলি ডিফারেন্সিয়েশন এই কালারটা চেঞ্জ করে কেমনে? আচ্ছা, কালার পাল্টায় কেমনে? আই হ্যাভ নো আইডিয়া আমি হ্যাঁ, টেকনোলজি খুবই আমি টেকনোলজিক্যালি খুবই weak। আচ্ছা, এই যে রাবার পাইছি। দূর, মাথা ঘুরায়। আচ্ছা, পরে দেখবো না এটা কেমনে কি করে। হুম, তো যেটা বলতেছিলাম ভাই, আহ তাহলে এই জিনিসটা তো আমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হুম, আর যদি আপনার ওই যে RM to R1 থাকে, আর এম টু
এটা যে আমরা শুরুতে যে কম্পোজিশনের জন্য রুল গুলা যেটা সেটা দেখাইতেছে আর কি। আচ্ছা হ্যাঁ, তাহলে আপনার ওই নর্মাল রুল মাইনাই এই যে পার্শিয়াল ডেরিভেটিভ ইনটু এক্স প্রাইম টি নট এমনি করে আপনার নিতে হয়। আচ্ছা এগুলি জাস্ট নর্মাল সূত্র। মানে এগুলি হলো স্পেশাল কেস বুঝাইতেছে, এগুলি আপনি আগেই জানেন, জাস্ট আর কি চেইন রুলের। পাস করছে আর কি চেন রুলে। হুম, মানে এই যে এই জিনিসটা তো আপনি আগেই জানেন যে যে ডিফারেন্সিয়াল করতে এরকম হয়। হ্যাঁ উফ, তারপর তারপর হইতেছে ডিরেকশনাল ডেরিভেটিভ। হুম, এখন পয়েন্টটা হইলো যে আপনি ধরেন এদিকে কি ছবি দিছে কোনো? আচ্ছা ছবি দেয় নাই না, আমরা একটু পুরাতন ছবিতে যাই। এই যে এদিকে, হুম, এদিকে খেয়াল করেন, এই ফাংশনের হ্যাঁ এই বরাবর যেই রেট অফ চেঞ্জ হ্যাঁ আর এই বরাবর যেই রেট অফ চেঞ্জ ওটা কি সেম হবে? সেম হওয়ার কথা। কেন, কেমনে? তার একটা পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্টে তারা সেট না না না, করতেছে। আপনি চিন্তা করেন যে আপনার একটা ওই হুম, ঢেউ খেলানো কিছু আছে, আচ্ছা ওটা কি সব দিকেই সমানভাবে উচ্চতাটা বাড়ে কমে? না ধরেন যে আপনি যদি এই দিকে যান তাইলে আপনার কি হইতেছে, উচ্চতা আসলে কমতেছে, হ্যাঁ তার মানে ডেরিভেটিভ নেগেটিভ। আচ্ছা আপনি যদি এই দিকে আসেন তাহলে ডেরিভেটিভ পজিটিভ। হুম হ্যাঁ, তাহলে আবার এই দিকে যান মোটামুটি ডেরিভেটিভ জিরো, দেখেন উচ্চতাটা চেঞ্জ হইতেছে না তেমন একটা। হুম হ্যাঁ, তো এই কারণে আপনি নির্দিষ্ট ডিরেকশনে আচ্ছা ডেরিভেটিভটা কেমন সেটা আপনি জানতে চান। আচ্ছা তাহলে এখন ডিরেকশন কি দিয়া প্রকাশ করে? ওই যে প্যারামিটার ভ্যালু টি। না না না, ডিরেকশন তো প্রকাশ করে ভেক্টর দিয়া। আচ্ছা হুম, দাঁড়ান। তো ডিরেকশন তো প্রকাশ করে আপনার ভেক্টর দিয়া, কাজেই আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ at direction of a vector, ধরেন a1 a2, হুম এটা তো একটা ভেক্টর। আচ্ছা ভি দিছে এখানে না, ভেক্টর ডেরিভেটিভ অফ ডেরিভেটিভ ভি। এট ডিরেকশন। তো দেখেন এই যে এদিকে করা আছে, হুম, সেটা হলো কি যে ডিরেকশনাল ডেরিভেটিভ হ্যাঁ is the derivative of this function. আচ্ছা এটা আর এম থেকে আর ওয়ানে যাবে। হ্যাঁ, আচ্ছা মানে আর এম থেকে আর ওয়ানে যাওয়ার একটা ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভ হলো এইটার টি জিরো নিলে যে ডেরিভেটিভটা পাওয়া যায় সেটা। আমার মেইন ফাংশনটা লেখা এইচ টি মেইন ফাংশন হইতেছে এফ, এফ। এটার আপনি ডিরেকশন, তাহলে আপনি এইচ টি নামে একটা ফাংশন ডিফাইন করছেন যেটা টি এর ফাংশন, কারণ হুম আপনার এ নির্দিষ্ট করা, হুম এ হলো আপনার নির্দিষ্ট পয়েন্ট, আচ্ছা ভি হইতেছে আপনার নির্দিষ্ট ডিরেকশন। আচ্ছা তাহলে আপনি এ প্লাস টিভি এর জন্য যেটা নিবেন, মানে এ প্লাস, দেখেন আপনার এইচ প্রাইম জিরো মানে কি? ডিরেকশন। এই যে এইচ প্রাইম জিরো মানে হইতেছে আপনার লিমিট, আচ্ছা এখানে তো এইচ হিসাবে ডিফাইন করছে, লিমিট ধরেন পি টেন্স টু জিরো এফ অফ এ প্লাস টি প্লাস পি ইন্টু ভি
ও না, টি এর মান তো 0, পি ইনটু ভি হবে শুধু, মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই, আচ্ছা টি ধরি, a plus tv by t লিমিট t টেন্ডস টু 0, দেন ডেরিভেটিভের ডেফিনেশন অনুযায়ী এটা আসার কথা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো এটাই হইতেছে ডিরেকশনাল ডেরিভেটিভ। আচ্ছা। চেইন রুল অনুযায়ী হুম। আমরা পাই আপনার এই জিনিসটা, এর আগের পেজে যে চেইন রুল দেখলাম, হ্যাঁ। এই যে এফ অফ, এই যে দেখেন এই এফ এর জায়গায় এফ থাকবে, হুম। এই এক্স এর জায়গায় বসবে হলো আপনার ভি। হুম। তাহলে দেখেন এই জিনিসটা আসলে কি, এগুলা কি আপনার গ্রেডিয়েন্টের কম্পোনেন্ট না? হ্যাঁ। তাহলে আমি বলতে পারি না যে ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ এফ ডট এক্স প্রাইম টি নট ডট প্রোডাক্ট, কারণ এগুলি হলো প্রত্যেকে এক্স প্রাইমের কম্পোনেন্ট, x1 x2, হ্যাঁ হ্যাঁ। ওই হিসাবটাই এদিকে করছে। এই যে গ্রেডিয়েন্ট ডট ভি, ভি হতেছে আপনার ডিরেকশন, আর এর এই আগে ওই, দুটোতে আমার জ্যাকোবিয়ানটা তাই না, ডিএফ এটা। না না না, এই ভি জ্যাকোবিয়ান, আচ্ছা ডি ডেল, ডেলটা হলো যে আপনার ডেরিভেটিভ, জাস্ট ডেরিভেটিভ, এই যে ডিরেকশনাল ডিএফ এ, ডেরিভেটিভ। ডিএফ এ ভি, হ্যাঁ হ্যাঁ, এইটা আমার কি, এইটা আমার কি? এটা আমরা বাইর করতেছি। আর ডেল এফ, এইটা তোমার গ্রেডিয়েন্টটা। হ্যাঁ, ডিএফএবি এটা হলো আমার ভ্যালু, ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালু। এটা ভ্যালু। হুম, আর ভেক্টরটা হলো আমার একটা নির্দিষ্ট ভেক্টর, কিন্তু ডেল এফ এ এটা হলো আমার একটা গ্রেডিয়েন্ট ভেক্টরটা। হ্যাঁ, ভ্যালু অফ ডিরেকশন, ডিএফ এ ভি, এটা কি লিখলা, ভ্যালু অফ ডিরেকশন। ডিরেকশনাল ডেরিভেটিভ। আচ্ছা। ওকে, ফাইন। তারপর তারপরে থিওরেম দিছে একটা, থিওরেম হলো গ্রেডিয়েন্টের যে ডিরেকশন, গ্রেডিয়েন্ট তো নিজেও একটা ভেক্টর তাই না? হ্যাঁ। তাহলে গ্রেডিয়েন্টের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে না? হুম। ডেরিভেটিভের ম্যাক্সিমাম ভ্যালু হইতেছে গ্রেডিয়েন্টের ডিরেকশনে। কি বলছেন? আর নির্দিষ্ট ডিরেকশন গ্রেডিয়েন্ট। এই যে এটা হলো থিওরেম 14.2। আচ্ছা হ্যাঁ। The gradient vector points in the direction in which it will be most rapidly. Most rapidly. ইনক্রিজ মোস্ট র্যাপিডলি মানে তো আপনার ভ্যালু সবচেয়ে বেশি, তাই না? আচ্ছা হ্যাঁ। ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ অফ, রেট অফ চেঞ্জ না? হুম। তারপরে হলো হায়ার অর্ডার ডেরিভেটিভ, ওই একই হিসাব আগের মতোই। আচ্ছা তারপর এর আগের ডারে বলছে কি, এর আগেরটার নাম কি ছিল? এর আগেরটার নাম ছিল তোমার জ্যাকোবিয়ান। এটার নাম হলো হেসিয়ান। আপনার চেহারাটা দেখার মতো হয়েছে তারপর নাকি? আচ্ছা, আপনার চেহারা আটকায় গেছে ওই কি জানি বলে, এটা না হলো হেসিয়ান, এটা হলো আরেকটা ম্যাথমেটিশিয়ান ছিল, হ্যাঁ তার নামে নাম। ওকে ফাইন। আমরা কোয়াড্রেটিক ফর্ম পড়ছিলাম না? হুম। তাহলে ভি ডট বিভি এটা একটা কোয়াড্রেটিক ফর্ম। কোনটা এটা? ভি ডট ভিভি। হুম,
এটা কোয়াড্রেটিক ফর্ম হওয়ার মানে একটা থাকার কথা, সেটা হইতেছে যে কোয়াড্রেটিক ফর্ম হলে বিটা সিমেট্রিক হইতে হয় না? হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের জন্য। না, এম বাই এম তো হবে, কিন্তু এমনিতে সিমেট্রিকও হবে না? হ্যাঁ, সিমেট্রিক হইতে হবে। তার মানে বি ম্যাট্রিক্সটা, হেসিয়ান ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, হেসিয়ান ম্যাট্রিক্স। না, এটা আসলে আমি ধারণা করতেছি ভাই, এটা এখানে কোয়াড্রেটিক ফর্ম কই? ওকে, কোয়াড্রেটিক ফর্ম, আচ্ছা সিমেট্রিক হইতে হয়, দেখছেন? হুম, তার মানে বি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, হেসিয়ান একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা নিচে যদি এক্সিস্ট করে তাহলে এটা ইউনিক, মানে এক্সিস্ট নাও করতে পারে। কোনটা? হেসিয়ানটা? হ্যাঁ, হেসিয়ান এক্সিস্ট করলে তা ইউনিক, তবে নাও এক্সিস্ট করতে পারে। করলে মানে ওটা তো এ নাও এক্সিস্ট করতে পারে। আচ্ছা যাই হোক, হেসিয়ান হিসাবটা আচ্ছা, হিসাবটা একটু জটিল আর কি। আচ্ছা, এটা কালকে আমরা ধরবো, ঠিক আছে? না না না, কালকে না, এটা আপনি এখনই বুঝবেন, ঠিক আছে? হুম। ভাই ওটা 12 বেজে গেছে রে। কি? কালকার লেগে না রাহি, কালকার লেগে না এটা রাহি। কালকে এটা দিয়ে শুরু করে তারপর আবার প্রবলেম দিতে জানতে আচ্ছা আর প্রবলেম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে অসুবিধা ভাই, নেই। থ্যাংক ইউ। 33 শেষ করলাম। আচ্ছা, হ্যাঁ, কয়টা? এই 30 নাম্বার স্লাইড আর কি। 33টা শেষ হয়েছে। আচ্ছা, এতটুক তাহলে আমি আপনার দিয়ে দিতেছি, আপনি ভাই ড্রাইভ ফোল্ডারটা খুললেন না? আরে ভাই, আমি তো সময় পেতেছি না রে, ট্রাই করলে। আর একটা ই